ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি 3টে নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে লিমা। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঝোড়ো ব্যাটিং দেখলাম, একদম বীরেন্দ্র সেহবাগ, একদম অগ্নি শর্মা না রুদ্রমূর্তি। কি ডিফাইন করে, কিভাবে ডিফাইন করা যায় গতকালের মুখ্যমন্ত্রী? তোমার দ্বিতীয় অপশনটাকে আমি হয়তো বেছে নেব আগে। রুদ্রমূর্তি তো বটেই, কারণ তিনি যেভাবে মানে একদম অভিভাবক, মানে আমরা যেভাবে ছোট থেকে দেখে এসেছি কোনো ভুল করলে যেমন বাবা মায়েরা বকেন, একদম অভিভাবকের ভূমিকা নিয়ে ঠিক সেইভাবে কড়া ধমক দিলেন। আমার তো তাই মনে হলো। সেই খবরে আসবো লিমা, এই খবরে তো আসতেই হবে, কিন্তু আরো অনেক তো খবর আছে যেটা আমাদের জীবন, আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। অনাগত সন্তান, অনেকে হয়তো সন্তান অপেক্ষা করছেন, সেই সন্তান কি অবস্থায়, কি দূষণের শিকার হয়ে আসবে, সে নিয়ে আমাদের প্রথম প্রতিবেদন। লিমা, বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের উপর কতটা খারাপ প্রভাব ফেলছে নিয়ে বহু কথা লিমা আমরা বলেছি, প্রচুর আলোচনা করেছি, কাজের কাজ কিন্তু কিচ্ছু হয়নি। তবু আজ আপনাদের সঙ্গে নিয়ে একবার কথা না বলে আমি পারছি না, কারণ কতগুলো সংখ্যা, জাস্ট ফিগার্স, যা শুনলে বিশ্বাস করা কঠিন বলে হয়তো আপনাদের মনে হবে, কিন্তু বিশ্বাস করুন সেটাই সত্যি। দিন কয়েক আগে ইউনিসেফের স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্ট 2024 প্রকাশিত হয়েছে এবং তাতে বলা হয়েছে কি, 5 বছরের নিচে দুনিয়ার যত শিশু মারা যায় তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কি লিমা? তার সবচেয়ে বড় কারণ হলো অপুষ্টি। দ্বিতীয় বড় কারণ হলো বায়ু দূষণ। বায়ু দূষণে ভারতে রোজ, বিশ্বাস করুন ফিগারটা একদম সত্যি, রোজ 464 জন শিশু মৃত্যু হচ্ছে রোজ। বছরে 1,70,000। সারা দুনিয়ায় সংখ্যাটা দৈনিক 2,000, বছরে 8 লক্ষ শিশু মৃত্যু। ভাবুন ফিগারটা, ভাবুন সারা বিশ্বে 5 বছরের নিচে যত শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে 5 জনে 1 জন বায়ু দূষণের শিকার। ভয়ঙ্কর ফিগার্স লিমা। আমি একটা লেখা পড়েছিলাম বহু বছর আগে, সেখানে কি ভয়ঙ্কর লেখা, যে মায়ের দুধে পলিউশন ঢুকে গেছে। ঠিক, যে মা দূষিত বায়ু নিচ্ছে, সেই মা তার যে বাচ্চা যে দুধটা খাচ্ছে সেটা এরকম যদি হয়। এবং সব থেকে ইন্টারেস্টিং এবং খুব আশঙ্কার খবর লিমা, যেটা হচ্ছে যে অনেক বাচ্চা তো মারা যাচ্ছে, যেটা বললাম স্ট্যাটিস্টিক্স, কিন্তু যে বাচ্চারা জন্মাচ্ছে তারা পেরেনিয়ালি নিউমোনিয়া, হার্টের রোগ, নানা রকম রোগ নিয়ে তারা জন্মাচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর। তুমি কোন একজন এক্সপার্টের সাথে তুমি কথা বলাও আমাদের। অবশ্যই আমরা এক্সপার্টের সঙ্গে কথা বলবো এবং আমরা এই বিষয়ে জানতে চাইবো যে এখন অবধি এই পলিউশন, এই বায়ু দূষণে ঠিক কতটা ছড়িয়েছে, এবং অবশ্যই আমাদের রাজ্যে তো আমাদের নজর থাকবে। ডাক্তার কি বলেছেন, এবং আমাদের কাছে এক্সপার্টের বাইটও রয়েছে, আমরা শুনবো। আমরা জানি যে বাচ্চাদের লাং ডেভেলপমেন্ট কিন্তু জন্মের পর থেকে শুরু হয় এবং অ্যাডাল্টহুডে গিয়ে কমপ্লিট হয়। সুতরাং বাচ্চারা যদি বায়ু দূষণের সংস্পর্শে আসে, তারা তাৎক্ষণিক সর্দি কাশি শুধু নয়, পরবর্তীকালে তাদের যে লাংয়ের প্রবলেম সেগুলো অনেক বেশি এক্সপিরিয়েট করে যায়। অর্থাৎ তারা অনেক আগে থেকে তাদের লাংস ড্যামেজ হয় এবং তাদের বিভিন্ন ধরনের ফিক্সড এয়ারফ্লো অবস্ট্রাকশন জনিত ডিজিজ যেমন সিওপিডি, অ্যাজমা, এগুলো কিন্তু আসতে থাকে। এবং শুধু তাই নয়, বায়ু দূষণ তো শুধু লাংসের রোগ নয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের ক্ষেত্রে ডেফিনেটলি দূষণ একটা যখন প্রবলেম, তা এই দূষণের সঙ্গে এই রোগগুলো একটা প্রবলেম হিসেবেই উঠে আসছে এবং উত্তরোত্তর এই রোগগুলো বৃদ্ধিই পাচ্ছে। মানে আমরা ওপিডিতে দেখছি কিংবা ইনডোরে দেখছি যে এই ধরনের রেসপিরেটরি ডিজিজের পেশেন্টের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এখন বাচ্চারাও রীতিমতো এফেক্টেড হচ্ছে। একদম ভয়ঙ্কর ব্যাপার লিমা, ভয়ঙ্কর তো বটেই, কিন্তু একটা ইনফরমেশন একটু আগে তুমি অনির্বাণ দিচ্ছিলে না, আমার মনে হয় সেই রিগার্ডিং আরো কিছু ডিটেলে আমার দর্শকদেরকে বলা প্রয়োজন রয়েছে। রিপোর্ট কি বলছে জানেন? একেবারে মাতৃগর্ভ থেকে শুরু হয়ে যাচ্ছে বিপদ। বিষাক্ত বায়ুতে যে মহিলা শ্বাস নিচ্ছেন আর তিনি জন্ম দিচ্ছেন কম ওজনের শিশু, সেই শিশু অসুখ নিয়ে প্রথম পৃথিবীর আলো দেখছে। ইউনিসেফের রিপোর্ট আরো বলছে এয়ার পলিউশনের খারাপ প্রভাব সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ পশ্চিম এশিয়া, আফ্রিকায়। এই বায়ু দূষণে শিশু মৃত্যুর সংখ্যায় ভারত রয়েছে এই বিশ্বের প্রথম স্থানে। মানে আমরা কতটা পলিউটেড, আর তারপরেই রয়েছে নাইজেরিয়া।
পাকিস্তান, ইথিওপিয়া এবং ইথিওপিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, আরও অনেক দেশ পর রয়েছে। গোটা ভারতীয় উপমহাদেশটাই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে আর কি, সেটাই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে অনির্বাণ। লিমা, এখন আমরা সব গ্যাস চেম্বারের বাসিন্দা। একদম। নিস্তার কবে পাবো জানা নেই, কিন্তু পৃথিবী তো থেমে থাকবে না, চলবে। তুমি আমাদের অন্যান্য সেরা খবর তুমি কি বেছেছো আমাদের শোনা? প্রতিদিনের মতোই আজকেও আমরা কিছু খবর বেছে নিয়েছি অনির্বাণ। আমার মনে হয় দর্শকদেরকে সেই খবরগুলো আগে দিই, আপডেট দিই। অবশ্যই আমরা এই কোন অবস্থায় রয়েছি সেটা তো জানালাম আপনাদেরকে, কিন্তু চারপাশে কি হচ্ছে, আমাদের চারপাশে আর কি কোথায় ঘটছে সেগুলো জানানো আপনাদেরকে প্রয়োজন রয়েছে। যেমন অবশ্যই আমাদের দিল্লির দিকে নজর থাকবে, কারণ সেখানে বিনা যুদ্ধে স্পিকার পদ ছাড়ছে না বিরোধীরা। এনডিএর পাশাপাশি স্পিকার পদে প্রার্থী দিল কংগ্রেসও। এনডিএর প্রার্থী ওম বিড়লা, স্পিকার পদে কংগ্রেসের প্রার্থী কে সুরেশ। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। আর কি জানা যাচ্ছে, স্পিকার নিয়ে আলোচনায় রাজনাথ সিং এর ঘর থেকে ওয়াকআউট করেছে ইতিমধ্যেই বিরোধীরা। এই দিকটায় যেমন নজর রয়েছে, তার পাশাপাশি অবশ্যই আজকে আমাদের বুলেটিন শুরু হয়েছিল যে বিষয়টাকে সামনে রেখে, তা হলো তিতি বিরক্ত মুখ্যমন্ত্রী। তোলা দুর্নীতি নিয়ে তিনি বিরক্ত। নবান্ন থেকে নিজের দলকেই তুললেন কাঠগড়ায়। টেন্ডার থেকে পুরকর, ফুটপাত থেকে খাস জমি, সর্বত্র চলছে অনিয়মের রমরমা, আর বরদাস্ত করা হবে না আলটিমেটাম দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন কি করছিল তাহলে নবান্ন? মরা কাক ঝোলানোর নির্দেশ এত দেরি কেন? শহরে ভোটারদের অনাস্থা দেখেই কি বোধহয় এই প্রশ্নটা তুলছেন বিরোধীরা। এই দিকেই যেমন নজর থাকবে, তার পাশাপাশি আরও একটা ইস্যু গতকাল যেটা মুখ্যমন্ত্রী মেনশন করলেন, অবাঙালি। এই অবাঙালিদের নিয়ে এসে রাজ্যে বসাচ্ছেন তৃণমূলেরই নেতাকর্মীরা। টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ। ভিন রাজ্যের অবাঙালিদের এ রাজ্যে এনে বসানোর পিছনে দলেরই একাংশ নেতার বিরুদ্ধে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। অবাঙালির আবেগ ও যাত্রাভিমান বিপন্ন হয়েছে। বিষয়টি এতদিন নজরে থাকলেও আগে কেন সরব হননি মুখ্যমন্ত্রী, এই প্রশ্নটাও বিরোধীরা তুলছেন। খবর আরও রয়েছে, আপনাদের আপডেট দিই। পুরো বৈঠকে মুখ্যমন্ত্রীর রুদ্র মূর্তি কিন্তু আমরা দেখতে পেলাম। কি দেখলাম? বিধাননগরে অ্যাকশনে পুলিশ, প্রশাসন নেমে পড়েছে রাস্তায়। দখলদার হঠাতে শহরে নামলো বুলডোজার। সল্টলেক সেক্টর 5, সেক্টর 3 ও বিধাননগরের 37 নম্বর ওয়ার্ডে তৎপর পুলিশ। সেক্টর 3-তে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হলো। কলকাতার বুকে আরও একটা অপারেশন সানশাইনের কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল, ওই প্রশ্নটাও থাকছে। তার পাশাপাশি আরও একটা খবর দিই আপনাদেরকে, আরও একটা ব্রেকিং নিউজ দিই। জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা, নিঃসন্দেহে বড় ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের জন্য। আর কেজরিওয়ালের জামিনের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকলো। কাল সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিন আর্জির শুনানি হতে চলেছে। এই খবরের আপডেটগুলো তো আপনাদেরকে দিলাম, কিন্তু যে খবরগুলো অনির্বাণ এই মুহূর্তে আপডেট আমি দর্শকদেরকে দিলাম, তার মধ্যে থেকে কোন খবরটা তোমার মনে হলো পার্সোনালি যে একটু ডিটেলে আলোচনা করার প্রয়োজন রয়েছে? কোন খবরটা লিমা? তুমি তো আমাদের যখন বলছিলে খবর তিতি বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবর ছাড়া আর কোন খবরে যাবে? এবং পুরো পরিষেবা থেকে জমি দখলদারি, তোলাবাজি, সব কি বাকি রইল? সবাই খেলেন না, মন্ত্রী শান্তি আমলা কে বকা খেলেন না। এবং সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে মন্ত্রী আমলা থেকে পুলিশ, কাউন্সিলর সবাইকে নিশানা করলেন খোদ মুখ্যমন্ত্রী। তার সাফ বক্তব্য যে সরকারি জমি, ফুটপাত বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে প্রতিদিন, আর চোখে ঠুলি পড়ে বসে আছে পুলিশ আমলারা। পুরো পরিষেবা নিয়ে মন্ত্রী নেতাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। কেন এই হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এই রোষানলে পড়লেন? এটা আমি আর তুমি বহুবার আলোচনা করেছি লিমা, যে মমতা ব্যানার্জির এখন মেন কনসার্ন হচ্ছে আরবান ভোটে, তৃণমূলের আরবান ভোটে ভাঙন। তার মানে একটা তো কারণ হতেই পারে, বিভিন্ন পুরসভা আরবান এরিয়াতে লোকজন পরিষেবা পাচ্ছে না, তাদের তৃণমূল পরিচালিত বোর্ডের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেটাকে অ্যাড্রেস করলেন মমতা। এবং বহুদিন পর লিমা, কালকে রাত্রিবেলা থেকে তুমি আর আমি যখন অফিসে থেকে বেরোলাম, পুলিশ অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। তুমি আমাদের কিছু পুলিশ অ্যাকশনের ছবি দেখাও। অবশ্যই, ছবি তো দেখাতেই হচ্ছে, কারণ সকাল থেকেও আমরা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ কতটা তৎপর, কোথায় নেই। যদুবাবুর বাজারে আমরা দেখেছি, সল্টলেক সেক্টর 3, সেক্টর 5, চারিদিকে পুলিশ তাদের কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ একদম এক কথা যদি বলা যায়, একদম অ্যাক্টিভ মোড যেন হঠাৎ করেই অন হয়ে গেল। আমরা একটু অনির্বাণ, যদি সৌরভ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা যায়, আমার মনে হয় একটু লাইভ ছবিটা দেখার প্রয়োজন রয়েছে। আমি একদম স্পটে চলে যাবো। এই মুহূর্তে সৌরভ সল্টলেকে রয়েছে, আর সৌরভের পিছনে আমি দেখতে পাচ্ছি অলরেডি বুলডোজার চলছে। সৌরভ, যে জায়গাটায় রয়েছে, কি ছবি ধরা পড়ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কি অ্যাকশন?
লিমা দেখো, গতকাল নবান্নের সভাগৃহে সল্টলেকে নির্দিষ্ট করে যে এলাকার নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে ভৎসনা করেছিলেন, সেই প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সামনের যে ফুটপাত 16 নম্বর জলাধার, সেই জলাধারের সামনে যে ফুটপাত সেখানে কিন্তু এখানে সাফাই অভিযান চলছে। একদিকের ফুটপাত সাফাই অভিযান হয়েছে, আমরা বিধাননগর পুরসভা সূত্রে যেটা জানতে পারছি, অপরদিকের যে দোকানগুলি রয়েছে 16 নম্বর জলাধার সংলগ্ন সেইগুলিও অভিযান কিন্তু এখানে চলবে। এবং সকাল থেকে আমরা সল্টলেকের বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন ওয়ার্ডের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে সল্টলেকের রাস্তায় যে দখল হয়ে যাচ্ছে এই অভিযোগটা ঠিক। হ্যাঁ সৌরভ, এক্স্যাক্টলি, তুমি আমাদের একটুখানি গুছিয়ে বলো পয়েন্ট বাই পয়েন্ট। আমি যেটা জানতে চাই, সল্টলেক ঘিরে মূলত বাসিন্দাদের বা পথচারীদের মূল অভিযোগ কি, আর সেকেন্ড হচ্ছে এক্স্যাক্টলি কি টাইপের অপারেশন করছে প্রশাসন এবং পুলিশ। মূল অভিযোগ অনির্বাণদা এখানকার বাসিন্দাদের রাস্তাঘাট নিয়ে। তারা বলছেন রাস্তাঘাট যা তৈরি হচ্ছে তার গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। ভোটের আগে দীর্ঘদিন যে সমস্ত রাস্তা খানাখণ্ডে ভরা ছিল, ফার্স্ট এভিনিউ, সেকেন্ড এভিনিউ, সেই সমস্ত রাস্তাগুলোতে তাপ্পি পড়েছে, কিন্তু সেই তাপ্পি ইতিমধ্যেই খসে পড়তে শুরু করেছে। তারা বলছেন কনজারভেন্সি নিয়ে কিছু ওয়ার্ডে আছে, যে সমস্ত ওয়ার্ডে কনজারভেন্সির যে কাজ, জঞ্জাল অপসারণের যে কাজ, সেই কাজ ঠিকমতোভাবে হচ্ছে না। কোনো ওয়ার্ডে আলো রয়েছে, কিন্তু ওয়ার্ডের ভেতরে, যেখানে সল্টলেকে বহু বৃদ্ধ মানুষ বয়স করেন, কারণ সল্টলেকে বয়স্ক মানুষের বসবাস এখন বেশি, তাদের চলাফেরার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, সেই অভিযোগ তারা করেছেন। খালপাড়ের আলো জ্বলে না, সেই অভিযোগ তারা করেছেন। এবং তার প্রেক্ষিতে এই যে অভিযোগগুলোর ক্ষেত্রে আরও একটা বিষয় উঠে আসছে যে কেন এই মূল্যায়ন। সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র, এখানকার চেয়ারপারসন সব্যসাচী দত্ত সহ একাধিক বড় চেয়ারম্যান, প্রভাবশালী কাউন্সিলর, তারা কিন্তু সকলেই তাদের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন। একদম ঠিক বলেছো, ঠিক ধরেছো, ঠিক জায়গাটায় তুমি ধরেছো সৌরভ। এই যে প্রভাবশালী নেতারা যদি পিছিয়ে থাকেন, তৃণমূলের চিন্তার যথেষ্ট কারণ আছে। লিমা, ধন্যবাদ সৌরভ। আচ্ছা, আমার না রিমা, তুমি তো বয়সে নবীন, আমি যখন ছোট ছিলাম, বাচ্চাবেলার রিপোর্টার ছিলাম, আমার কিন্তু মনে পড়ে গেল সেই অপারেশন সানশাইন হয়েছিল বামফ্রন্ট আমলে, হকার উচ্ছেদ, সেটার স্মৃতি কিন্তু আমি আবার উস্কে গেল আমার মধ্যে। যদি আমি পিসিআরে অমৃতেন্দু আছে, তাকে যদি আমি রিকোয়েস্ট করি যদি একটুখানি ভাঙা হচ্ছে, আমার মধ্যে নর্থ কলকাতার অনেক রাস্তা, বিধান সরণি, লেনিন সরণি, সব জায়গায় সমস্ত যে ইললিগালি বেরিয়ে থাকা সমস্ত স্ট্রাকচারগুলোকে একের পর এক গুড়িয়ে দেওয়া হতো, এ নিয়ে প্রচুর হইচই হয়েছিল লিমা। এবং সেই হইচই থেকে বিশাল কন্ট্রোভার্সি, তার নেতৃত্ব দিয়েছিলেন আজকে প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী, জ্যোতি বসুর নির্দেশে। যাই হোক, এই খবরে তো আমরা সারাদিন থাকবো লিমা। আরেকটা ইন্টারেস্টিং খবর কিন্তু, মমতা ব্যানার্জি আমাদের কিন্তু আবার একটা ইন্ধন দিয়েছেন খবর নিয়ে আলোচনা করার। অবাঙালিদের নিয়ে এসে রাজ্যে বসাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট অ্যালিগেশন। টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ। কে বললেন? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাত দখল, ভিন রাজ্যের অবাঙালিদের বসিয়ে দেওয়া, সব ক্ষেত্রে নেতা প্রশাসনের একটা আঁতাতের অভিযোগ, সেই শিলমোহরে কিন্তু খোদ মুখ্যমন্ত্রী। বাঙালির আবেগ ও যাত্রাভিমান বিপন্ন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের আইডেন্টিটি হারিয়ে যাবে, দুদিন বাদে বাংলা বলার লোক থাকবে না। বিষয়টি এতদিনের নজরে থাকলেও আগে কিন্তু কোনোদিন সরব হন নীলিমা, কোনোদিন মুখ্যমন্ত্রীর মুখে শুনিনি। বিরোধীরা এই প্রশ্নটা করছেন, রাজ্যে সরকারি পরিষেবা, চাকরি, উচ্চশিক্ষায় ভিন রাজ্যের অবাঙালিদের প্রভাব বাড়ছে, কিভাবে ইস্যু হয় সার্টিফিকেট, অনেক নানা ধরনের বলেছেন এটা নিয়ে। কিন্তু একটা আমাদের বিতর্কের ইন্ধন দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা ইতিমধ্যেই সেটাকে ইস্যু করে ফেলেছে যে এতদিন কেন সরব হয়নি, হঠাৎ করে এখন কেন, যখন সৌর ভোট পাচ্ছেন না তখন কেন এটা নিয়ে এতদিন বাদে প্রশ্ন তুললেন। কিন্তু এক্সপার্টরা কি ভাবছেন, বিশিষ্ট মহলে কি ভাবছে, এটা জানাও তো প্রয়োজন রয়েছে অনির্বাণ। এই মুহূর্তে আমরা ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। এই মুহূর্তে আমরা দুজনেই স্টুডিওতে রয়েছে, আমি লিমা রয়েছি এবং অনির্বাণ রয়েছেন। আচ্ছা, আপনি কিভাবে দেখছেন ডক্টর বিশ্বাস, মানে আপনার ভিউটা আমরা এই মুহূর্তে জানতে চাই যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য কালকে রেখেছেন সেটা আপনি কিভাবে দেখেন? দেখুন, পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, কোনো মুখ্যমন্ত্রী এখনো সেভাবে বলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উনি রেখেছেন বহিরাগতদের প্রবেশ, বহিরাগতরা সব জায়গা দখল করছে এবং বাঙালি হকার, বাঙালি ব্যবসায়ীদের কিন্তু সরিয়ে রেখে।
বাঙালিরা নিজেরা বাংলাতেই কোণঠাসা হয়ে পড়ছে এই বহিরাগতদের জ্বালা। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন, কিন্তু 13টা, এটা তো অনেক দিন ধরে এই কথা বলা হচ্ছে, বাঙালিরা বলছে। জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হয়েছে হয়তো 5-6 বছর, আমরা তো এই কথাটাই বলে আসছি যে কোনো দল সিপিএম এর আমল থেকে সিপিএম ডেকে ডেকে নেমন্তন্ন করে এখানে এনেছে এদেরকে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম কাজ করতে পারেন। কিন্তু একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় হয়তো আমি খুশি হয়েছি, কিন্তু কাজে খুশি হব যেদিন উনি বাংলা বাধ্যতামূলক করবেন এই রাজ্যে, এবং ডোমিসাইল বির মতন জিনিস যেখানে বহিরাগতদের প্রবেশের সুযোগ করে দেয় সেইগুলো আটকাতে পারবেন। তাহলে মনে করবো যে উনি সত্যি বাঙালিদের জন্য চাইছেন, বহিরাগতদের প্রবেশ। ডক্টর বিশ্বাস, আপনার কি মনে হয় যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন বা আপনিও যেটা খুব জোর দিয়ে বলছেন, এটা বহুদিন একসঙ্গে বাস করা বাঙালি অবাঙালির মধ্যে একটা বিভেদ, একটা তিক্ততার সৃষ্টি করার ইন্ধন যোগাবে? কোনো মতেই না। বাংলায় 86% বাঙালি, তাদের একটা প্রাধান্য থাকে, প্রত্যেক রাজ্যে সেটা আছে। আমাদের এখানে বাংলা বাধ্যতামূলক ভাষা কোনো পরীক্ষার ভাষাতে নেই। গুজরাটে আছে, বিহারে আছে, রাজস্থানে আছে। আমরা কেন বঞ্চনার শিকার হব? আমাদের ছেলেরা কেন পরিযায়ী হয়ে বাইরে যাবে? সেটা স্পষ্ট কথা। আমাদের এখানে যথেষ্ট চাকরি আছে, বাঙালির জন্য চাকরি নেই। এই জন্যই সাহসটা পেতে পারে বিজ্ঞাপন দিয়ে যে বাঙালিকে কাজে নেব না, এত স্পর্ধা দেখাতে পারে এটা বাংলা বলে। কোনো রাজনৈতিক আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বললেন, আমাদেরকে সময়ও দিয়ে এলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর আমাদের কাছে আসছে, অনির্বাণ, সেই খবরে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে বড় খবর, বঙ্গে বাংলাদেশি সাদাত মডিউলের আরও এক সন্দেহভাজন সদস্য পাকড়াও হয়েছে। হাওড়া স্টেশন চত্বর থেকে হেরাজ শেখকে গ্রেফতার করে এসটিএফ। সাদাত মডিউলে এবার নদিয়া যোগ, নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর। ধৃত হিরাজ মায়াপুরের বাসিন্দা। ধৃত হাবিবুল্লাহকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পাকড়াও এই সন্দেহভাজন। লিমা, এই খবরটা তো খুব খুব ইম্পর্টেন্ট। এই খবরটা আমাদের থাকতে হবে। আমাদের যারা সব ক্রাইম রিপোর্টিং করে তাদেরকে সব অ্যাক্টিভেট করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা সমস্ত এটার আপডেট ডিটেলস নিয়ে আসব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।